মানুষ কাটা যায় না। তুর্যর কথায় আমি পুরোই বেকুব বনে গেছি। আমার হাতে ছুরি এই লোকটা কিভাবে জানলো? চোখ দুটো বড় বড় করে তাকালাম তার দিকে। এর পরের বার কিচেন থেকে ধারালো ছুরি আনবা। তুমি তুর্য আহমেদের বউ, এই ফল কাটা ছুরি দিয়ে মানুষ কাটতে গেছো? এটা মানুষ শুনলে তো হেসে হেসে মরে যাবে। থিঙ্ক সামথিং বিগ ইউ নো। তুর্যর কথায় আমার গা জ্বলে যাচ্ছে। একে তো এত টর্চার, আবার এমন গা জ্বালানো কথাবার্তা। আপনি কি করে জানলেন আমি ছুরি হাতে বসে আছি? এই ঘরের প্রতিটা জিনিস আমার মুখস্থ। ফলের ঝুড়িতে যখন ছুরিটা দেখতে পাইনি তখনই বুঝেছিলাম সেটা তোমার কাছে। আগে বললেই পারতে না তো? অভিনয়ের প্রয়োজন ছিল না? প্রতিনিয়ত অভিনয় করতে করতে এখন শুধু ওটাই করতে পারি। উনি কি বললেন কিছুই বুঝতে পারলাম না, কিন্তু রাগটা কমাতে পারছি না। এখন আমার একা থাকা দরকার, তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। মেকআপ এমনি তো করিনি, আর চুলটা কোনো রকম খোপা করা ছিল যা খুলে গেছে। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়ল। আমি জানি এটা তুর্যই। তার শরীরের ঘ্রাণটা খুব পরিচিত মনে হয় আমার। এর কারণ অবশ্য আমার জানা নেই। আমার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিয়ে তুর্য চুমু দিতে লাগলো। আস্তে আস্তে তুর্যর হাত আমার পেট বিচরণ করতে লাগলো। রাগ কমার জায়গায় আরো বেড়ে গেল আমার। পেছনে ফিরেই তুর্যকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তুর্য আবারও সেই আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার এই করুণ দৃষ্টি আমার মনে আঁচড় কাটছে। না, আমি দুর্বল হব না। এই অমানুষটাকে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারি না। আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করেছেন? আপনার আমার উপর কোনো অধিকার নেই। আপনি আমার সাথে যা করেছেন এরপর ভাবলেন কি করে আমি আপনার সাথে এসব? ছি! সবাইকে নিজের মতো নোংরা মনে করেন, তাই না? এতই যখন চাহিদা, পতিতা পল্লীতে গেলেই তো পারেন, নাকি আমাকেও পতিতাই মনে হয়? একটা কথা মনে রাখবেন, যতবার আপনি আমার কাছে আসবেন প্রতিবারই জোর করেই আসতে হবে। স্ব ইচ্ছায় আমি কখনো আপনাকে কাছে আসতে দেব না। আমি কখনোই আপনাকে আমার স্বামীর মর্যাদা দিতে পারবো না। কখনোই পারবো না আপনাকে ভালোবাসতে। তুর্য একই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু বলার পরেও তার চোখ এক মুহূর্তের জন্য সরেনি আমার উপর থেকে। এই চোখ দুটো আজ কোনো রাগ নেই, না আছে হিংস্রতা। কেন যেন মনে হচ্ছে আমার কথায় সে অনেক কষ্ট পেয়েছে। তুর্যর চোখ দুটোর কোটরে পানি টলমল করছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকতে। তুর্য আমাকে কিছু না বলেই সেখান থেকে চলে গেল। কোথায় গেল আমি জানি না, আসলে জানার চেষ্টাও করিনি। রাত তখন প্রায় 1টা। বাসার সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই শুধু আমার চোখে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে রুমে চলে এলাম। ঘুম আসছে না কিছুতেই। বারবার মনে হচ্ছে তুর্য কষ্ট পেয়েছে। কেন জানি না তুর্য কেমন আছে, কি করছে জানতে ইচ্ছে হচ্ছে। তুর্যর কথা জানার ইচ্ছে দমিয়ে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এবারের কিছুই আমি চিনি না। আন্দাজে যেতে যেতে একটা রুমের লাইট জ্বালানো দেখলাম নিচ দিয়ে। দরজার বাইরে কান পেতে শোনার চেষ্টা করছি। তুর্য কার সাথে যেন কথা বলছে, কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি না। দরজায় ধাক্কা দিতেই বুঝতে পারলাম দরজা ভেতর থেকে লক করা। কিন্তু আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ভেতরে তুর্য কার সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি রুমে ফিরে এলাম আর শুয়ে পড়লাম। একটা ফটো ফ্রেম বুকে জড়িয়ে ধরে আছে তুর্য। দু চোখ বেয়ে নোনা জলগুলো ঝরে যাচ্ছে। এদেরই বা কি দোষ দেবে সে? দোষ তো তার ভাগ্যের। সব কিছু কাছে পেয়েও আজ তার কাছে কিছুই নেই। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন যেই মানুষটা, সেই মানুষের কাছে চরম ঘৃণার সে। যাকে এক নজর না দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেই মানুষটা তুর্যের মুখটাও সহ্য করতে পারে না। এই কষ্ট না কাউকে বলতে পারবে সে, আর না কেউ বুঝতে পারবে। ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ে তুর্য। সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য এখনো ফিরে আসেনি। কেন জানি না আমার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। তুর্য কেন ফিরে এলো না? আমি তাড়িয়ে দিয়েছি বলে কি ফিরে আসা যেত না? কিন্তু আমি এসব কেন ভাবছি? আমি তো তাকে ঘৃণা করি। আর কিছু ভাবতে পারছি না। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। বেরিয়ে এসে দেখি এখনও তুর্য ফেরেনি। এখন আমার রাগ হচ্ছে। এত কি অভিমান তার? একটু কিছু বলেছি তো কি হয়েছে? এতটুকু তো আমি বলতেই পারি, সে আমার সাথে যা করেছে তার সামনে এই কথাগুলো কিছুই না। কিন্তু তুর্য তো আমাকে কিছুই বলেনি। আমার কেন এত অস্থিরতা হচ্ছে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম আর চুল আঁচড়াচ্ছিলাম। তখন দরজায় নক পড়লো। জানি না কেন আমার ঠোঁট দুটো একাই একটু হেসে উঠল। নিজের অজান্তেই আমার মন বলে উঠল তুর্য এসেছে। এক ছুটে গিয়ে দরজা খুলতেই আমার মুখটা আবারও মলিন হয়ে গেল।
দরজার সামনে তাসফি দাঁড়িয়ে আছে, নাস্তার জন্য ডাকতে এসেছে আমাকে। কেন জানি না তুর্যর কথা জানতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সংকোচ বোধ হচ্ছে অনেক। অবশেষে লজ্জা শরমের মাথা খেয়ে তাসফিকে বলেই ফেললাম, তোমার ভাইয়া কোথায় তাসফি? ভাইয়া তো তার রুমে। তার রুম মানে? এটা তাহলে কার রুম? না মানে আসলে এটাও এখন ভাইয়ার রুম, আগে ভাইয়া অন্য রুমে থাকতো আর কি। ও, তোমার ভাইয়া বের হবে না? কি জানি ভাবি, বলতে পারলাম না। তুমি নিচে আসো, আমু ডাকছে। চলো। তুর্য তার আগের ঘরে কার সাথে কথা বলছিল রাতে? কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে সবাই আমার কাছে কিছু লুকাচ্ছে। তুর্যর বড় কোনো রহস্য আছে, কিন্তু কি? রান্নাঘরে দাঁড়িয়ে আছে তুর্য, হাতে ছোট একটা প্যাকেট যার ভিতরে পাউডার জাতীয় কোনো একটি দ্রব্য আছে। সবার জন্য পায়েস বাটিতে তুলে রাখা ছিল, সেখানের একটা বাটিতে প্যাকেট রাখা পাউডারটা মিশিয়ে দিল সূর্য। সেখানের একটা বাটিতে প্যাকেটে রাখা পাউডারটা মিশিয়ে দিল তুর্য। চোখ মুখ চিকচিক করছে তুর্যের, মুখে লেগে আছে ভিলেন হাসি। তুর্যের ইশারায় বাড়ির সার্ভেন্ট ঔষধ মেশানো পায়েসের বাটিটা হিরকে দিয়ে দিল। তুর্য ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে সবটা দেখছে। খাওয়া শেষে একজন সার্ভেন্ট পায়েস দিয়ে চলে গেল। পায়েসটা খাওয়ার একদমই ইচ্ছে আমার ছিল না, কিন্তু আম্মু বারবার বলায় খেয়ে নিলাম। নাস্তা করার সময়ও তুর্যর দেখা পাইনি। রুমে এসে রুমের প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখছি, উদ্দেশ্য সময় পাস করা। কিন্তু সময় যত যাচ্ছে আমার অস্থিরতা আরও বাড়ছে। তুর্যকে দেখতে ইচ্ছে করছে ভীষণ। হঠাৎ আমার গা গুলিয়ে উঠে বমি হলো। একবার না, বেশ কয়েকবার হলো। এখন অবস্থা এমন যে আমি আর নড়তেও পারছি না, বিছানায় পড়ে আছি, অনেকটা নিস্তেজ হয়ে পড়েছি। তখনই তুর্য ঘরে এলেন। তাকে দেখে এবার আমার ভীষণ রাগ হলো। সকাল থেকে তাকে খুঁজেছি, আর সে কিনা একবারও আমার সামনে আসেনি। তুর্য আমার এই অবস্থা দেখে আমারকে কোলে নিয়ে কোথায় যেন যেতে লাগলো। শরীরের শক্তি নেই তার সাথে ঝগড়া করার, তাই কিছু বললাম না। হসপিটালের বেডে শুয়ে আছি, ডক্টর দেখছেন। তুর্য আমার পাশেই দাঁড়িয়ে আছেন। ডক্টর নার্সকে বলছেন ব্লাড নেওয়ার জন্য, কিন্তু আমার তো ফুড পয়জনিং হয়েছে মাত্র, তাহলে ব্লাড নিতে হবে কেন? ডাক্তার সাহেব কিছুটা হলেও তোমার থেকে ভালো বোঝেন, তাই নেবে। কিন্তু ব্লাড নিতে হলে তো ইঞ্জেকশন দিতে হবে। কেন, ভয় পাবো বুঝি? তুর্যর কথাটা আমার ইগোতে লেগেছে। আমি কি বাচ্চা নাকি যে ভয় পাবো? ডক্টর, আপনার যতবার ইচ্ছা ব্লাড নেন, আমি ভয় পাই না। টেস্ট করতে দিয়ে কিছু মেডিসিন নিয়ে বাড়িতে ফিরে এলাম। সারাটা বিকেল ঘুমিয়ে থেকে সন্ধ্যায় চোখ মেলতেই দেখি তুর্য আমার মাথার কাছে বসে আছে। নেশা ধরানো চোখে আমার দিকে তাকিয়ে আছে সে। তার চোখ দুটো আমাকে কিছু বলতে চাইছে মনে হচ্ছে, কিন্তু এই ভাষাটা আমি পড়তে পারছি না। তবুও তাকিয়ে আছি তার দিকে। জানি না কতক্ষণ তাকিয়েছিলাম এভাবে। হঠাৎ তুর্য উঠে সেখান থেকে চলে গেলেন। কোথায় গেলেন দেখার জন্য আমিও তার পেছনে গেলাম। কাল রাতে সেই ঘরটাতে গিয়ে নিজেকে বন্দি করে নিলেন সে। আমি বেশ কিছুক্ষণ সেই ঘরটার বাইরে দাঁড়িয়ে রইলাম। কালকের মতো কথার শব্দ আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমার জানার অনেক আগ্রহ হচ্ছে ওই ঘরে কে আছে যার সাথে তুর্য ঘন্টার পর ঘন্টা কথা বলে। আবারও সেই একই ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্য। তবে আজ আর চোখে পানি নেই, আজ চোখ দুটো খুশিতে চিকচিক করছে। মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা তার হারিয়ে যাওয়া খেলনার সন্ধান পেয়েছে। আমি পেরেছি হির, দেখো আমি পেরেছি। আমি আমার লক্ষ্য পূরণের পথে অনেক দূর এগিয়ে এসেছি হির। আর বেশি অপেক্ষা অবশেষ নেই, আর কিছুটা ধৈর্য ধরতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সব অপরাধী তার অপরাধের শাস্তি পাবে, সব হিসাব কড়াই কন্ডায় ওসুল করা হবে। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি এর, যেদিন তুমি আমাকে নিজের করে নেবে। সেদিন আমার ভালোবাসার চরম প্রাপ্তি হবে কলিজা। যারা তোমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে তোমার জীবন থেকে সরিয়েছে, তাদের তো কৈফিয়ত দিতে হবে। এত সহজে তাদের কিভাবে ছেড়ে দেব? এতদিন শুধু অপেক্ষা ছিল তোমাকে নিজের কাছে আনার, যেটা হয়ে গেছে। এখন শুরু হবে আসল খেলা। তুর্য আহমেদ চৌধুরী এত সহজে সব ভুলে যাবে সেটা তো হবে না। কথাগুলো বলেই আমি একটা ভিলেন হাসি দিলাম। তুর্য এখনো ফিরে আসেনি। জানি না কার সাথে কথা বলে লুকিয়ে। এতই যখন ভালোবাসা ছিল, তাহলে আমার সাথে ওসব করলো কেন? আর বিয়েই বা কেন করলো? ভীষণ কান্না পাচ্ছে। তুর্যর এই অবহেলা আমি মেনে নিতে পারছি না।
তুর্যর কাছে এলেও আমার সহ্য হয় না, আবার দূরে গেলেও কষ্ট হয়। আমি নিজেই নিজেকে বুঝতে পারছি না। ফোনটা সেই কখন থেকে বেজেই চলছে। এতক্ষণ তুর্যর কথা ভাবছিলাম তাই ধরিনি, কিন্তু এখন সহ্যের সীমা বাইরে চলে গেছে। স্ক্রিনে নাম দেখেই রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রায়ানের কণ্ঠস্বর ভেসে আসলো। হির, কোথায় তুই? দুদিন যাবৎ ফোন করছি, কোনো খোঁজ খবর নেই তোর। তুই ঠিক আছিস তো? রাহি বলল ঠিক আছিস, কিন্তু আমার বিশ্বাস হয়নি। এতবার ফোন করার পরেও রিসিভ করিসনি কেন? রায়ান ভাইকে ঠিক কী বলবো বুঝতে পারছি না। মাথা পুরোই হ্যাং হয়ে গেছে। আমার উপস্থিত বুদ্ধি আগে থেকেই কিছুটা কম, এখনও তাই হয়েছে। মুখে তালা লাগিয়ে বসে আছি। রায়ান ভাইয়ের প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। কি বলবো তাকে যে তুমি ঢাকার বাইরে গেছো আর আমি বিয়ে করে নিয়েছি? কেন করেছি সেটা তাকে বোঝাতে পারবো না। তার পরিবারের জন্যই করেছি এটা, কারণ ওই মানুষগুলো আমার আপনজন। তাদের জন্য সব করা যেতে পারে, কিন্তু রায়ান কি সেটা বুঝতে পারবে? রায়ান কি কিছু বলার আগেই কেউ আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। পেছন ফিরে দেখি তুর্য অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। আসলে রায়ান ভাই ফোন দিয়েছে দুদিন ধরে আমার খোঁজ নেই বলে। তুর্য আমার কোনো কথা কানে না নিয়ে আমার দিকে আগাচ্ছে, আর আমি পেছাতে পেছাতে আলমারিতে ঠেকে গেছে পিঠে। এবার আর রক্ষে নেই আমার, এবার আমাকে মরতেই হবে। তুর্য যেভাবে আগাচ্ছে আমার দিকে, আমি নিশ্চিত গলা চেপে মেরে দেবে। আমার আর তুর্যর মধ্যে হয়তো 1 সেন্টিমিটার দূরত্বও নেই। তুর্যর নিঃশ্বাস আমার মুখে আছড়ে পড়ছে। তুর্যর হাত দুটো আমার দিকেই আসছে, এখনই হয়তো গলায় পড়বে। আমি চোখ মুখ খিচে ধরে আছি, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তুর্য আমার গলা চেপে না ধরে ঠোঁট দুটো চেপে ধরলো তার ঠোঁট দিয়ে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে। বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছেন। আমি যেন ফ্রিজ হয়ে গেছি। কিছুক্ষণ পর তুর্য আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেলেন। আমি এখনো আগের পজিশনেই দাঁড়িয়ে আছি, শুধু ভাবছি কিভাবে কি হলো। রাতে তুর্য আর ঘরে ফেরেনি, হয়তো সেই রুমটাতেই ছিল। পরদিন সারা দিন তুর্যকে একবারের জন্যও দেখা গেল না, না জানি কোথায় গিয়েছে। বিকেলে তুর্য বাড়ি ফিরে আসার সময় তার হাতে একটা প্যাকেট ছিল, আর মুখটাও কেমন চিন্তিত বিষণ্ণ ছিল। তুর্য বাড়ি ফিরে আমাদের রুমে না আসে সেই ঘরটায় ঢুকে গেল। এখন আমি নিশ্চিত হয়তো এই লোকটার